লন্ডনে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবরও আপনারা জেনেছেন। সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি, যে খবরগুলোর ভেতরেও আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। বৈঠকটি হয়েছে প্রায় 1 ঘন্টা 5 মিনিটের, কিন্তু বৈঠকের মূল বিষয় কি হয়েছে অনেক কিছু আড়াল করে দেওয়া হয়েছে। অবশ্যই এখানে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেছেন যেগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো আসলে বৈঠকে আলোচনা হয়নি, কিন্তু বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আসলে হাইলাইট করা হচ্ছে না। দর্শক, কি এমন বিষয়? আমরা ইলিয়াস এবং জ্যাকব মিল্টনের যৌথ একটি আলোচনা শুনব। আসসালামু আলাইকুম। আপনারা এরই মধ্যে জানেন যে লন্ডনে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবরও আপনারা জেনেছেন। সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি, যে খবরগুলোর ভেতরেও আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা, আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেইখানে আদৌ ঘটে নাই। আপনাদেরকে আগেই আমার ঠিক আগের ভিডিওটাতে আপনাদের জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যেই বৈঠকটি, এই বৈঠকটিতে আসলে অনেকেই ক্রেডিট নেবার চেষ্টা করেছেন ওনার মাধ্যমে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে চেয়েছেন এবং তারেক রহমানকে সেই প্রপোজাল দেওয়া হয়েছে। যথাযথ মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরে তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছেন, যে কারণে এই বৈঠকটা হয়েছে। এখানে কেউ তারেক রহমান বৈঠক করতে চান নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রপোজাল দিতে চান নাই, আরেকজন এটা করে দিয়েছেন, এরকম বিশেষ করে দুইজনের নাম না বললেই না, ডক্টর আসিফ নজরুল এবং জনাব মনির হায়দার। তো এনাদের চরিত্র সে আগে থেকেই আপনাদের একটা বিষয় জানায় রাখি যে এরা হচ্ছে দ্বিমুখী সাপ। আপনি মনির হায়দারের কথা যদি বলি, মনির হায়দারকে জিজ্ঞেস করেন, আমাদের যখন পাসপোর্ট নেওয়ার জন্য এই অফিসে ঢুকতে দেয় না, তখন মনির হায়দার এই করোনার মধ্যেও মনির হায়দার 2020 সাল থেকে 2024 সালের মধ্যে টোটাল 3 বার, আমার জানা মতে টোটাল 3 বার তিনি বাংলাদেশে গিয়েছেন। এর মধ্যে একবারের বিষয়টা আমি জানার পরে আমি আর কনক ভাই ওনার সাথে দেখা হলো, তো জিজ্ঞেস করলাম যে ভাই দেশে গিয়েছিলেন শুনলাম, বলছে তা আমরা বললাম যে আপনি গেলেন কিভাবে, সমস্যা হয় নাই কোনো? সে আমাদেরকে জবাব দিল যে তিনি নাকি মাস্ক পরেছিলেন, তো মাস্ক পরে থাকার কারণে তাকে এয়ারপোর্টে চিনতে পারে নাই। তো আমরা মানে বুঝে নিলাম আর কি যে এয়ারপোর্টে মাস্ক পরে তারপরে পালায় যাওয়া যায়। আরে ভাই, যখন জেএফকে থেকে আপনি যখন গাড়িতে উঠবেন, প্লেনে উঠবেন, তখন এই প্যাসেঞ্জারের পুরো লিস্ট ঢাকা বিমানবন্দরে পৌঁছে যায়। তারা তো তখন দেখে কে কে আসছে। আমি ইলিয়াস যদি যাই, আমি কনক স্যার যদি যাই, তো সাথে সাথে লোকজন নিয়ে হাজিরায় ধরার জন্য আসো, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, সিআইডি, পুলিশ যা আছে সব এসে হাজির হয়ে যাবে ধরার জন্য। উনি মাস্ক পরে চলে গিয়েছেন। তো মনির হায়দার একজন ডিজিএফআইয়ের খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুব সুদীর্ঘকালীন ধরে তিনি ডিজিএফআইয়ের সোর্স হিসাবে কাজ করেন। তো ধরেন আমার দেশের গোয়েন্দা সংস্থা, আমরা ডিজিএফআই মানি একটা নেগেটিভ একটা ন্যারেটিভ আমাদের চোখের সামনে ভাসে। এর কারণ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে কাজ করে। তাদের কাজ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের কোনো আমাদের দেশে করে কিনা, তারা ভারতের বিরুদ্ধে কে কাজ করে তাদেরকে ধরে নিয়ে তারা গুম করে। এটা হচ্ছে আমাদের ডিজিএফআই এই কাজ করে, যে কারণে জিনিসটাই নেগেটিভ। তো মনির হায়দারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। মনির ভাই আমাকে খুব স্নেহ করেন, উনি আমার সিনিয়র ভাই। এখানে আমাদের মাঝে মধ্যে ওনার সাথে দেখাও হইতো, একসাথে চা খেয়েছি, দাঁড়িয়ে আড্ডা দিয়েছি। কিন্তু ওনার প্রতি আমার ক্ষোভটা সেদিন থেকে শুরু হইল, এখানকার কর্নেল যে মুস্তাফিজ সাহেব আছেন, উনি
একদিন এক ভিডিওতে বিষয়টা বললেন যে মনির হায়দার আমাকে এবং কনক সারোয়ার দুইজনকে সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়, এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে ডিজিএফআই। তো উনি এসে আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে খামাকা সরকারের সাথে কি দরকার ইয়ে করার, হ্যাঁ, নানানভাবে একটু এই ধরনের একটু গুছায় এদিক ওদিক করে তারপরে পরে এই লেফটেন্যান্ট কর্নেল আপনার মুস্তাফিজ ভাইয়ের কাছে পরে শুনলাম যে তাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন যে আপনি বললে বোধহয় ইলিয়াস এবং কনক শুনবে, তো ওদেরকে একটু যে ওরা যেন সরকারের বিরুদ্ধে এত বেশি কঠোর অবস্থানে না থাকে, আওয়ামী লীগ সরকার আসলে কোনোভাবেই যাবে না। এটা সেই 2022-23 সালের কথা মুস্তাফিজ ভাইকে উনি বলেছিলেন। এটার পরে আসলে মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই থাকার বিষয় নয়। মনির ভাই এমনিতে উনি ওনার একদম ক্যারিয়ারের শুরু থেকেই উনি একজন দুর্নীতিগ্রস্ত একজন সাংবাদিক, ওনার এগুলি নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু এখন যেহেতু এই অবস্থা সেই কারণে বললাম। ওনারা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, আবার ফের বিএনপির ভেতরে যে তারেক রহমান আমি তো আপনার জন্য অনেক কিছু করছি এই সেই এরকম বুঝায় এদের সাথে একটা খাতির জমানোর চেষ্টা করছেন। তো এই ধরনের কিছু মানুষজন আছে যারা কিনা এই বৈঠকটা করার ক্রেডিট বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছেন, এরকম কোনো কিছু না। তারেক রহমান রাজি হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে প্রপোজাল দিয়েছেন, এবং আমি আগের ভিডিওতে বলেছি যে দুইটা পক্ষের কেউই ছোট হয় না। এখানে আমার এরকম একটা বৈঠক হওয়া দরকার ছিল। বৈঠকের ছোটোখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো, তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই। সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ, এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেইটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। এর মধ্যে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন, এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে। 12 তারিখ কেন? সেটা হচ্ছে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে 16 অথবা 15 তারিখ, তার আগে 15 তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল, যে কারণে ওই তারিখটাকে করা হয়নি। তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে। তো 12 তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য সেটা। তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস। তো এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে, বা ডক্টর ইউনূস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না, মার্চে নিয়ে যাব, এরকম কোনো কিছু হয়নি। ওনারা এটা বলেছেন, উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, নির্বাচন এইভাবেই হবে। এখন এত ফলপ্রসূ একটা কেন হইল, এটার কিন্তু কিছু কারণ আছে। এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষের আছে। সেটা হচ্ছে কিছু মানুষকে এই বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট। এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো। এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো, এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইতো। গণমাধ্যমে এসছে, এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব খলিলুর রহমান, এরপরে হচ্ছে শফিকুল আলম, আরও বোধহয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে। আচ্ছা, এরা সবাই ছিলেন। এই কথাটা সত্য কথা না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, ডকচেস্টার হোটেল, সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইড পার্ক, এটার পাশের একটা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন। পার্ক লেনের উপরে সেই হোটেলটা। এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রুমে করেন নাই। তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো। খুবই আন্তরিকতা দেখিয়েছেন, একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন। এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন, দুজনের
কুশল বিনিময় করেছেন। তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন, এটা অনেক সুন্দর জায়গা, হাঁটতে গিয়েছিলেন কিনা, এই ধরনের আলাপ টালাপও হয়েছে। এরপরে ওইখানে এই যেই স্যুটটাতে বসে আপনার বৈঠকটা হয়, সেখানে প্রথমে এই যে 4 জনের নাম বললাম আমি, শফিকুল আলম, খলিলুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, ওনারা ছিলেন ওইটাতে। এটা সত্যি কথা, ওনারা ছিলেন। এবং ওনাদেরকে ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান। চলে যাওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস একটা বৈঠক করেছেন। সেখানে কেউ ছিল না, একজন মানুষও ছিল না। এটা যেসব গণমাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে, এটা কিছু কিছু কারণ আছে বলার। ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনূসের সাথে বৈঠক করেছেন, এটা একটা ব্যাপার। আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই খবরগুলো ছড়ানো হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক, এই যে 2 জন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়, আমরা এটাই চেয়েছি। এখানে কে কিভাবে কি বললো না বললো, আমার মনে হয় এগুলো করেও আবার ফের এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না। অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের 2 জনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই। যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই। আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি আমার এর আগে যেই নির্বাচন, আমি 2002 সালের এসএসসি পরীক্ষার্থী, 2004 সালের এইচএসসি পরীক্ষার্থী। তো আমি ভোট দেওয়ার এর আগে আর সুযোগ পাইনি। একটা ভোট পেয়েছিলাম, 111 সরকারের সময় ভোটটা পেয়েছিলাম। তো ওইবার আমি ভোট দিতে যাইনি। এবার ভোট দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষের পছন্দের কেউ এবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন। এবং এতদিন ধরে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে ধরনের চলছিল, আমার মনে হয় ফেব্রুয়ারি এটা খুব কম সময় না। এদিকে 6 মাস, ওইদিকে প্রায় 2 মাস, 8 মাস। 8 মাস থেকে যদি আপনি তফসিল ঘোষণার ওই 3 মাস বাদও দেন, তারপরেও ধরেন আমাদের এদিকে 5 মাস। 5 মাস অনেক সময়, অনেক কিছু করা যায়। এদিকে 10 মাস অলরেডি তাদের অনেক কাজ করাও আছে। সো এই যে 10 মাস আর 5 মাস 15 মাসের মধ্যে যে কাজগুলো প্রয়োজন, এবং আমি এখনও আমার খুবই এটা মানে চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে যে নির্বাচনটা কিভাবে হবে, 5 বছর পর পরের সরকার কিভাবে আবার ক্ষমতা হস্তান্তর করবে, কাদের কাছে করবে, সেটা কি দলীয় সরকার থাকবে নাকি আগের মতো তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক বা এরকম আলাদা কোনো সরকার ব্যবস্থা হইলে সেটা কি ব্যবস্থা হবে, এরকম একটা একদম সুনির্দিষ্ট সবার সম্মতিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটা নিয়ম যেন করে নিয়ে যায়। আমি ওই অনেক মানুষই নির্বাচনের কথা বললো গালাগালি করে, আবার সংস্কারের কথা বললো কিছু মানুষ গালাগালি করে। ভাই, আমি মাঝামাঝি আছি। আমি চাই একটা সংস্কার হোক এই জায়গায়, তবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক, সেটাও আমি চাই। অতএব এই দুইটা মিলিয়ে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনার জন্য সুন্দর একজন মানুষকে আমরা এবার এই 2026 সালের নির্বাচনে পাবো, এটাই বিশ্বাস করি, ভরসা রাখি। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? কয়েকটা কারণে খারাপ হয়েছে। মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে। এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে, ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে, তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে
উনি 4-5 জন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে, লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের 2 জনকে সাথে উনি নিয়ে গেছেন, সাথে সবকিছু ডকুমেন্ট। এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে, এটা হাসিনা শেখ জেনে গেছে। কে জানাইছে জানেন? ওয়াকার। ওয়াকার হাসিনা শেখকে বলেছে আফা আপনারে তো গাফা বানিয়ে দিব। কেন? সব কাগজপত্র লইয়া ইউনূস মিয়া লন্ডনে যাইতেছে। এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায়, সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার। তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে, হিন্দুদের একটা শ্লোক আছে না, মুমে রাম রাম বগল মে ছুরি। কথাটা কি আপনারা শুনছেন দর্শক বৃন্দ? মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম, কিন্তু বগলে একটা ছুরি আছে, পিঠে ঢুকায় দিব। এই ওয়াকার হইছে মুমে রাম রাম বগল মে ছুরি। সে একটা তার বউরে হাসিনার বইনেরে লইয়া গেছে, বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসে ঈদ মোবারক কইতে, কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি। পরিস্থিতিটা কি জানেন? মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূস হইছে ফখরুদ্দিনের মতো। ফখরুদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দইরা ঘুরাইছে, এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনূসের সাথে সেম আচরণ করব। কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে, ফখরুদ্দিন এক জিনিস, ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে লায়ন। তাও আবার কোন লায়ন? আফ্রিকান লায়ন, হোয়াইট লায়ন। এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়, they are going to lose their hand, ultimately they are going to lose their life. এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে, রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে। এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত, যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে। দর্শকবৃন্দ, কে জড়িত জানেন? জেনারেল ফেরদৌস, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার। এই হারামখোর, এই সুর, এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকার তাকে ওখানে পাঠাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন, ওনার পেশাবের রং কি, ওনার গুয়ের গন্ধ কি, এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে। যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাসরে, গোরখোদক আব্বাসের বউরে, খায়রুল কবির খোকনের বউরে, মোহাম্মদ সালাম, এরা বসে ছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে। আমানুল্লাহ আমান, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা যেভাবে বসে থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাকে বলে জেকব ভাই, এই লোকজনদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল। ভাই ছিল। এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম, কিরে ভাই, আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না, তাইলে মোহাম্মদ সালাম কি কইরা 2 দিন পর পর আমেরিকায় যায়? এই গোরখোদক আব্বাস 2 দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়? এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, জীবনে প্রথমবার ব্যাংককে গেল। আব্দুল আউয়াল মিন্টু 2 দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়।
আমির খসরু মাহমুদ চৌধুরী 2 দিন পর পর লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। শুধু যায় না কে জানেন? বেগম জিয়া, যার চিকিৎসার দরকার ছিল। এরাই ষড়যন্ত্র করেছে। আজকের ভাগ্যের কি নির্মম পরিহাস! টিউলিপ সিদ্দিক টের পেয়েছে ওয়াকারের সৌজন্যে, জেনারেল ফেরদৌসের সৌজন্যে, ডিজিএফআই সৌজন্যে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে। এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি। তারা লন্ডনে যাবে, লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয়, টিউলিপের নানা কি করছে, টিউলিপের চাচা খুনি তারেক সিদ্দিকী কি কি করছে, কোথায় চুরি করছে, কোথায় গুম করছে, টিউলিপ কি করে এত ধনবান হয়েছে, সব হিস্ট্রি গুলো ওখানে যাবে। টিউলিপও তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ের মিনিস্টার হয়েছিল, ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই 6 মাসের মধ্যে, কেন বক্কাটা হয়ে গেছে গা, এখনো এমপিত্ব আছে। এই হারামজাদির কত বড় সাহস, অধ্যত্ত! সে তার টুইটারে লিখছে, মিট মি এট দ্য পার্লামেন্ট। হায় রে মাগি, ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানার সম্পত্তি, নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বেশ্যাগিরি করার সম্পত্তি? টিউলিপ, তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে? এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে। মাগিরে মাগি, তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে, তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস? তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই সাইজ করে দিবি পার্লামেন্টে? পার্লামেন্ট কি তোর মায়ের বেশ্যাপাড়ার আখড়া নাকি অন্য কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি উনি প্রতিশোধ পরায়ণ না। কি করেছে? জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে। কারণ কি জানেন? দেশের স্বার্থে, নৈতিক স্বার্থে, ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টিগেশনের সব কাগজপত্র এবং তথ্যপত্রাদি ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করবে। এটা যদি শেয়ার করে তাহলে কি হবে? তার এমপিগিরি যাবে। ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয়, টিউলিপ সিদ্দিক কোথায় যাবে? হাজতে যাবে। এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ডফাদার হার গ্র্যান্ডডটার, যোগ্য নানার যোগ্য নাতি। নানাও হাজতে গেছে, যারা নিয়ে বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না, যারা মুজিবরে বন্দনা করে, তাদেরকে কি জানি বলে? মুজিববাদী, শেখবাদী। মুজিব হচ্ছে মহাপুরুষ, বাংলাদেশের প্রবাদ পুরুষ। কিছু কিছু বেশ্যার ছেলেরা মেয়েরা রাস্তায় রাস্তায় গান গায় না, অমুজিব অমুজিব। একটা দুর্নীতি পরায়ণ কলুর বলদ, যে দুর্নীতিতে ডুবেছিল, অযোগ্য এক হাবড়া, এক গাব্বর, তাকে আবার বালের পিতা বানায়। আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে, আমার আমও যাবে, আমার ছালাও যাবে। তো ভালো তো। এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের, অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে কি করবে? কি করবে? তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে, এই বেলারানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল? ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে। এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে, এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের। সেলফি হয়ে গেছে। এই হাসিনা মাগি, পুতুল মাগি,
এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি। However, ডক্টর মোহাম্মদ ইউনূস যথাযোগ্যভাবে সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না রিফিউজ করেছে। এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিউলিপকে কোনো সাজেশন দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনডিরেক্ট মেসেজ, তুমি যদি কারোর সাথে দেখা করতে চাও দেন ইউ মাস্ট মিট দ্য ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দ্য কোর্ট, ডিফেন্ড ইয়োরসেলফ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে, তার সাথে দেখা করার কোনো অব্লিগেশন নাই। তো দর্শকবৃন্দ, টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণ এটা। লন্ডনে আরেকটা জিনিস হয়েছে, এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না, সে আবার লন্ডনে গেছে। এটা নিয়ে কত মিডিয়া এসছে লন্ডনে ইউনূসের ভিজিটকে জাহান্নাম বানায়া ছাড়বে। দর্শকবৃন্দ, লন্ডনে কি হয়েছে জানেন? ডক্টর ইউনূস ইজ নট এ পলিটিক্যাল ফিগার। একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে, কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট, তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে? মাথাটা ঠিক আছে? আর আরেকটা জিনিস চিন্তা কইরা দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে, সজীব জয়রে কোন রাস্তাঘাটে দেখছে, ববি গেছে, ববির বোন টিউলিপ গেছে, এই তাপস গেছে, মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে? যায় নাই। কারা গেছে জানেন? আপনারা যারা টোকাই আছেন, নিজেদেরকে আওয়ামী টোকাই হিসাবে এস্টাবলিশ করতে চান, আপনারা গেছেন। আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই, লাজ নাই, ব্যক্তিত্ব নাই, পিতৃ পরিচয় নাই। আপনারা কি করেন? বেগার খাটেন। আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর, আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন। লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোনো জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, হুড়সুড় করে সব পলাইছে। যেই বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে, তার আস্তে করে মায়ের গর্ভে ঢুকে গেছে। মায়ের গর্ভে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না, কোন জায়গায় ঢুকবে। শেষ, জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে। এখন টিউলিপ সিদ্দিক কি করবে জানেন? জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই, জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। এই মাগি কি করেছে জানেন? তার সাদা জামাইরে লইয়া এখন সার্চে যাইয়া কইব, ও জিজাস, ও জিজাস মোরে দেও, কি দাও? ইউনূস তো আমার পাশার মধ্যে একটা বাঁশ দিবে, একটু ছোট বাঁশ দিতে কও যাতে আমি ব্যথাটা কম পাই। বুঝতে পারছেন? এখন এইটা যখন হবে, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে জেকব ভাই আপনি কি মজা পাবেন ওই টিউলিপের পাশায় যখন বাঁশ যাবে? আমি কেন মজা পাবো জানেন? একটা কারণে মজা পাবো, আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে, এই মাগির কাছে যখন গিয়েছে, ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো, এই মাগি বলছে হু ইজ আরমান? আই এম নট বাংলাদেশি সিটিজেন, আই এম ব্রিটিশ, আই হ্যাভ নাথিং টু ডু, দে আর আউটসাইড অফ মাই জুরিসডিকশন। এই মাগি বলেছে। আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল। আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল। আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে আলোচনা কি হয়েছে আর কি প্রকাশ পাচ্ছে। আর এই মিটিংটিকে কিন্তু শুরু থেকেই বিভিন্ন ভাবে কিন্তু মিসগাইড করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন অপপ্রচার করা হয়েছে যাতে করে বৈঠকটি না হয়। শেষ পর্যন্ত যখন বৈঠকটি হলো, তখনও কিন্তু এই বৈঠকের যে মূল কেন্দ্রবিন্দু ছিল
সেটাও কিন্তু মানুষের সামনে উপস্থাপনা করা হয়নি। কিন্তু এই যে সাংবাদিক ইলিয়াস আলোচনা করেছেন এবং ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক, এই বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে এবং নির্বাচন নিয়ে তাদের সিদ্ধান্ত হয়েছে, আসলে কি সেই সিদ্ধান্তগুলো অটুট থাকবে কিনা বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।